কমার্শিয়াল ব্রেকের পর আবার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাজা চায়ের চুমুকে। আর অনুষ্ঠানের এই অংশে আমরা যাচ্ছি আমাদের পরের সেগমেন্টে, যে সেগমেন্টের নাম হচ্ছে প্রিয়মুখ। আজকে প্রিয়মুখ সেগমেন্টে আমাদের মাঝে আছেন ভাষা সৈনিক সমীর আহমেদ। আমরা কথা বলবো তার সঙ্গে, জানবো বাহান্নর ইতিহাসে তার ভূমিকা। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। শুভ সকাল ভাইয়া। শুভ সকাল। তা আপনার একটা জিনিস আমি দেখলাম যে আপনার কর্মে, আপনার চিন্তায় এখনো আমাদের সেই মাতৃভাষা, ভাষা আন্দোলনগুলো আপনি ধারণ করছেন। আমি দর্শকদেরও দেখাতে চাচ্ছি, খুলনাতে তিনি একটি কমার্শিয়াল বিল্ডিং করেছেন যেটা নাম দিয়েছেন মাতৃভাষা। তার মানে তিনি এখনো মাতৃভাষা এবং ভাষা আন্দোলনকে ধারণ করেন। 52 সালে কি ঘটেছিল ওই দিন? আমরা ছোট বাচ্চা, তো আমরা তো অনেক জুনিয়র। ভাষা আন্দোলন যখন শুরু হলো, সংগ্রাম চলতেছিল, 21শে ফেব্রুয়ারি যে ঘটনা ঘটে গেছে ঢাকায়, সেটা খুলনায় 21শে কিছুই হয় নাই। আচ্ছা। কারণ যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল। যেমন হয়তো খবরই পৌঁছেছে অনেক দিন পর। হ্যাঁ, যেমন ইলেকট্রনিক মিডিয়া, তেমনি নিউজপেপার মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এই দুটোই দুর্বল ছিল। ঢাকা আসতে কমপক্ষে 3 দিন সময় লাগতো। খুলনা থেকে আসতে স্টিমারে করে আসতে হতো, সেই বরিশাল হয়ে 3 দিন লাগতো। আচ্ছা। মানুষ একদম ধৈর্যহারা হয়ে যেত। যাই হোক, আমরা 21শে ফেব্রুয়ারি যে ঘটনাটা এখানে ঘটলো, আমরা ঠিক সঠিক কোনো সংবাদ পেলাম না। 3 দিন 2 দিন পরে আমরা ওখানে সংবাদ পেলাম যে ঢাকায় গুলি হয়েছে, 5-6 জন মারা গেছে। আপনি খুলনাতে ছিলেন? আমি খুলনায় ছিলাম। আচ্ছা। তখন আমার যারা সহকর্মী ছিলেন, আমার নেতৃত্বে যারা ছিলেন, সবাই তখন আমরা বসে একটা আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা একটা কমিটি করব। তা একটা কমিটি হলো ভাষা আন্দোলন, তার সদস্য হলাম আমিও। এখন এইভাবে সিদ্ধান্ত হলো যে আমরা সংগ্রাম চালাবো। তাতে এই সংগ্রাম চালাতে হলে প্রথমে জনমত সৃষ্টি করতে হবে, তার জন্য দরকার মিটিং মিছিল। তা আমরা পোস্টার লিখলাম, পোস্টার লিখে সারা শহরে আমরা লাগালাম। আচ্ছা। আর স্কুল কলেজে গিয়ে গিয়ে ছাত্রদের সবাই মিছিলে যোগ দেওয়ার জন্য তাদের সব ডেকে আনলাম, অনুপ্রেরণা দেয়া, ওদেরকে উৎসাহিত করা, তাদের উদ্বুদ্ধ করে তাদের কাছে নিয়ে আসলাম। সবচেয়ে সুবিধা হয়েছিল ছাত্র জনতা মিলেই কিন্তু এটা সার্বজনীন আন্দোলন ছিল, আন্দোলনটা করলো। তখন কিন্তু কোনো রাজনৈতিক দল তৈরি হয় নাই। শাসক গোষ্ঠী মুসলিম লীগ, তারাই কিন্তু বাধা সৃষ্টি করেছিল। বহু বাধা, বহু নির্যাতন আমাদের উপর করেছে, ধরে নিয়ে গেছে, মারপিট করেছে, ভয় দেখিয়েছে। আচ্ছা। আমরা সহ্য করেছি, ভয় পাইনি, তবুও আমরা মিছিল করে গেছি এবং আন্দোলন করেছি। এইভাবে 52টা শেষ হয়েছিল। আমি একটু আপনাকে চাটা দিই, আপনি চা খেতে খেতে আমরা গল্প করি আপনার সঙ্গে। এই যে 48-এর পর থেকে নিজেদের ব্যাপারে, নিজের সংস্কৃতি, ভাষার ব্যাপারে যে একটা সচেতনতা স্টুডেন্টদের মধ্যে, 52-21শে ফেব্রুয়ারিতে সেটার একটা পরিণতি বা আন্দোলনের নতুন সূতিকাগার যখন ছাত্রদেরকে হত্যা করা হলো, ওটা প্রাদেশিক এবং রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতিটা কবে পাওয়া গেল? 1956 সালে। 56 সাল পর্যন্ত কি কোথাও না কোথাও প্রত্যক্ষ মাঝে মাঝে এরকম ভাষা আন্দোলন চলছিল, মিটিং হতো, প্রশাসন হতো, মিছিল করে আমরা সব বা মানববন্ধন, লিফলেট বিলি করা। 2000 সালে ইংরেজি বাংলা ভাষা মাতৃভাষা হিসেবে জাতিসংঘে স্বীকৃতি পায়। এই পাওয়াতে আমরা খুব আনন্দিত হলাম, মনে করলাম আমরা সফল হয়েছি। কারণ এই স্বীকৃতিটা বাঙালি জাতির জন্য একটা গৌরবের বিষয়। এবং এখান থেকেই স্বাধীনতা যুদ্ধের যে প্রেরণাটা সবাই পেয়েছে, মানুষ ওই ভাষা আন্দোলন থেকেই। এইটাই হচ্ছে বড় পাওয়া আমাদের। আচ্ছা, তুমি কিছু এবার আমি আপনার একটু ব্যক্তিগত জীবনের ব্যাপারে জানতে চাচ্ছি। বাড়িতে কে কে আছেন? আমি, আমার স্ত্রী, 4 ছেলে, 3 মেয়ে। আচ্ছা। 1952 সালেই আমি একটি পত্রিকা বার করি, সেটা সাহিত্য পত্রিকা, মাসিক সাহিত্য পত্রিকা, নাম সবুজ পত্র। সে পত্রিকা আমি বেশি দিন চালাতে পারিনি, কারণ মুসলিম লীগ ওই প্রেসে গিয়ে আমার সমস্ত ভাঙচুর করে দেয়, সব ধ্বংস করে দেয়, আর আমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে। আচ্ছা। যে পত্রিকা মারাচ্ছ, এইভাবে গালাগাল টালাগাল খুব দিল। আচ্ছা আচ্ছা।
আমি বাধ্য হয়ে গেলাম পত্রিকা বন্ধ করতে, আর চালাতে পারি নাই। এখানে দেখি যে আপনি ছড়ায় কবিতায় বলে একটা শিশু কিশোর বই লিখেছেন। আমি একটু দর্শকদের দেখাতে যাচ্ছি যে ছড়ায় কবিতায় এই যে শিশু কিশোরদের যে একটা সুন্দর একটা চমৎকার বই, এটা কবে প্রকাশ হয়েছে? 2006 সালে 2006 ফেব্রুয়ারি। 2006 সালে। আমি এখানে দেখতে পাচ্ছি একটা ছবি কবি জসিমউদ্দিনের সঙ্গে 1974 সালে তোলা হ্যাঁ। ছবিটা। উনি খুলনা রেগুলার যেতেন, আচ্ছা। আর গিয়েই কিন্তু আমার সাথে দেখা করতেন, জি। অধিক সময় আমার সাথে কাটাতেন উনি। আচ্ছা, তার সঙ্গে তাকে তিনি মানুষ হিসেবে কেমন ছিলেন, আপনার দেখে কেমন মনে হয়েছে? আমার সাথে তো খুব ভালোই সম্পর্ক ছিল ওনার। আচ্ছা, উনি আমার কবিতার সম্পর্কে জি। মন্তব্য করেছিলেন, সেটা একটি কাগজে লিখে দিয়েছিলেন, কিন্তু আচ্ছা। দুর্ভাগ্য আমি সেটা হারিয়ে ফেলেছি। নতুন জেনারেশনের প্রতি আপনার অভিপ্রায়, আপনার আকাঙ্ক্ষাটা কি? আপনি কি বলবেন আমাদেরকে? নতুন জেনারেশন আমাদের বিপদগামী হয়ে যাচ্ছে হুম। ভাষার দিক দিয়ে। হুম। তারা এত বেশি টেলিভিশন দেখছে যে সেখান থেকে তারা শিখছে অন্য ভাষা, নিজের মাতৃভাষার দিকে তেমন মনোযোগ আগ্রহ বা নেই। আকর্ষণটা নেই। হ্যাঁ, ওই মাঝে একটা ডরিবন বলে একটা যে কার্টুন হতো। কার্টুন এসছিল, জি। সব বাড়ি যেখানে যাই সেখানে দেখি ছেলেপিলেরা সব ওই যে মেতে আছে। ওইটা আমাদের বেশি ক্ষতি করেছে। এই ধরনের অনুষ্ঠান হওয়া উচিত না। বাংলা শুদ্ধ ভাষা, জি। প্রমিত বাংলাটা যেটা। হ্যাঁ, তো সেটা চালু হোক, কারণ আজকাল দেখা যাচ্ছে অধিকাংশই আপনাদের ওই টিভি চ্যানেলেই ওই নাটকগুলো সব আঞ্চলিক কথ্য ভাষায়, ভাষা, আঞ্চলিক ভাষায়। আঞ্চলিক ভাষা হয়। জি, বলছি না যে আঞ্চলিক ভাষা উঠে যাক, আঞ্চলিক ভাষা অঞ্চলেই থাকুক, কিন্তু এসব জায়গায় শুদ্ধ ভাষায় কথা বলা হোক, যাতে আমাদের নতুন প্রজন্ম শুদ্ধ ছোটবেলা বাংলা থেকে চর্চাটা করতে শুদ্ধ পারে। বাংলার চর্চা করতে পারে, জি, জি। শুদ্ধ ভাষা শিখতে পারে। জি, আমরাও সেই আশাবাদ ব্যক্ত করছি। আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আপনি যে এত কষ্ট করে এই শরীর নিয়ে আমাদের মাঝে এসেছেন, আমরা অনেক কৃতজ্ঞ। আমিও অনেক কৃতজ্ঞ যে আমাকে যে সুযোগ দেওয়া হয়েছে, এর জন্য আমিও নিজে খুব আনন্দিত, যা এতদিন উপভোগ করতে পারিনি সেটা আজকে করেছি। কারণ ভাষা আন্দোলন যখন করেছিলাম তখন এই আশা নিয়ে করি নাই যে একদিন আসবে আমাদের নিয়ে খুব রিকগনাইজেশন হবে, লেখালেখি হবে, সম্বর্ধনা হবে। হ্যাঁ, আমাদের অনেক সম্মাননা দেওয়া হবে, এই আশা করতে পারিনি তখন। এখন যখন চোখের সামনে দেখছি যেটা হচ্ছে, তো এতে খুবই তৃপ্তি পাচ্ছি, খুব আনন্দ লাগছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা সমীর ভাইয়ের সঙ্গে কথা বললাম, জানলাম তার জীবনের গল্প, তার ভাবনা, তার স্বপ্ন। তার স্বপ্নগুলো সুন্দর হোক, বাস্তবে রূপ লাভ করুক। সুন্দর হোক আপনার বাংলাদেশ, সুন্দর হোক আপনার জীবন। আজ সবাই বিদায়। ভালো থাকুন এবং চোখ রাখুন ATN বাংলার পর্দায়। কাল আবার দেখা হবে। বিদায়।